নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। বিধান ভবনে হামলা, মাঝরাতে ট্যাংরার ফ্ল্যাট থেকে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং। এন্টালি থানায় রাকেশ ও তার অনুগামীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের। ফের রাজ্যে ইডির হানা, হিন্দ মোটরে এক বেসরকারি কর্মীর ফ্ল্যাটে হানা আধিকারিকদের। ওই ফ্ল্যাটে থাকেন বিকাশ লাচিয়া নামের এক ব্যক্তি। আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, দুষ্কৃতীদের ছোড়া এলোপাথারি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত 7 জনের, আহতের সংখ্যা 47। ঘটনা তদন্তে পুলিশ। ফের রক্তাক্ত পাকিস্তানের বালুচিস্তান, দক্ষিণ পশ্চিম পাকিস্তানের কোয়েটারে এক রাজনৈতিক সভায় আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 14 জনের মৃত্যু। বিদেশি নাগরিক সংশোধনী আইন চালু, অবৈধভাবে ভারতে থাকা বিদেশিদের জন্য চালু নির্দেশিকা। এই বিদেশিদের নিজেদের দেশে ফেরত পাঠানোর পদ্ধতি নিয়ে নতুন নির্দেশিকায় ছাড় পাবেন পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা অমুসলিমরা। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ তে বড় সংশোধনী আনল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পুরনো নির্দেশিকা অনুযায়ী 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা ভারতে ধর্মীয় কারণে ঢুকেছেন, তারা সকলেই সিএএ তে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। সোমবার রাতে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই বিজ্ঞপ্তিতে আবেদনের সময় 10 বছর বাড়িয়ে 2024 সালের 31 ডিসেম্বর করা হয়েছে। এই সময়ের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা ভারতীয় ধর্মীয় কারণে ঢুকেছেন, তারা সকলেই সিএএ তে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতেই আনা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন। 2019 সালে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলেও বিধি নিয়ে জট থাকায় তা এতদিন বলবৎ করা যায়নি। 2024 সালের 11 মার্চ গেজেট নোটিফিকেশন দিয়ে সিএএ কার্যকর করার কথা ঘোষণা করে কেন্দ্র। এই আইনে বলা হয়েছে, নাগরিকত্বের আবেদন জানানোর আগে অন্তত 1 বছর এবং তার আগে 14 বছরের মধ্যে অন্তত 5 বছর যারা ভারতে থেকেছেন, তারাই নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবেন। তবে এর বাইরে রাখা হয়েছে অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের বাসিন্দাদের। হাই নিউজ নেটওয়ার্ক। বিধান ভবনে হামলা, মাঝরাতে ট্যাংরার ফ্ল্যাট থেকে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং। এন্টালি থানায় রাকেশ ও তার অনুগামীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয় হামলার পর। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল বিজেপি নেতা রাকেশ সিং। প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, রাত 2টো নাগাদ ট্যাংরার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে হাতে নাতে পাকড়াও করা হয় রাকেশকে। গত সপ্তাহে বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মাকে কুকথা বলা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায়। কলকাতায় রাকেশ সিং এর নেতৃত্বে বিধান ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়। কংগ্রেসের অফিসে ভাঙচুর, রাহুল গান্ধীর ছবিতে কালি মাখানো, এই সমস্ত অভিযোগে সরব হয় কংগ্রেস। এন্টালি থানায় রাকেশ ও তার অনুগামীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। তদন্তে নেমে 3 বিজেপি কর্মী এবং রাকেশের এক সহযোগীকে গ্রেফতার করেছিল পুলিশ, কিন্তু দলের হেভিওয়েট এই নেতার হদিশ মেলেনি। সোশ্যাল মিডিয়ায় তিনি বারংবার ভিডিও পোস্ট করে পুলিশের চোখে ধুলো দেন। এরই মধ্যে সোমবার গ্রেফতার হন রাকেশের ছেলে শিবম সিং। অভিযোগ, বাবাকে পালাতে তিনি সক্রিয়ভাবে সাহায্য করেছিলেন। একদিকে বিজেপি অভিযোগ তোলে ইচ্ছে করেই রাকেশকে গ্রেফতার করা হচ্ছে না, অন্যদিকে কংগ্রেস চাপ বাড়াতে থাকে। অবশেষে 5 দিন পর গ্রেফতার হলেন রাকেশ। তাকে গাড়িতে তোলার সময় মোদীর নামে জয়ধ্বনি দেন এই বিজেপি নেতা। পুলিশের হাতে ধরা পড়েও জোর গলায় বলেন রাকেশ সিং ভয় পায় না। হাই নিউজ নেটওয়ার্ক। ফের রাজ্যে ইডির অভিযান, হিন্দ মোটরে এক বেসরকারি কর্মীর ফ্ল্যাটে হানা আধিকারিকদের। স্থানীয় সূত্রে খবর, 3টি গাড়িতে 5 জন ইডি আধিকারিক এবং 6 জন কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী এসে ফ্ল্যাটে প্রবেশ করেন। ওই ফ্ল্যাটে থাকেন বিকাশ লাচিয়া নামে এক ব্যক্তি।
হুগলির হিন্দমোটর এলাকায় ইডির হানা। বুধবার সকালে দেবাইপুকুরের এমিনেন্ট কমপ্লেক্সের সি ব্লকের প্রথম তলায় একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। স্থানীয় সূত্রে খবর, 3টি গাড়িতে 5 জন ইডি আধিকারিক এবং 6 জন কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী এসে ফ্ল্যাটে প্রবেশ করেন। ওই ফ্ল্যাটে থাকেন বিকাশ লাচিয়া নামে এক ব্যক্তি। জানা গিয়েছে তিনি মূলত ঝাড়খণ্ডের জামতারার বাসিন্দা। বর্তমানে কলকাতার একটি বেসরকারি সংস্থায় কর্মরত তিনি। স্থানীয়দের দাবি, বিকাশ লাচিয়া আগে লাচি রামকা ডায়মন্ড ইনফোটেক প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেন। ঠিক কী কারণে তার ফ্ল্যাটে অভিযান তা নিয়ে সরকারিভাবে ইডি কিছু জানায়নি। তবে টানা তল্লাশি চলায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গত জুলাই মাসে কলকাতায় ইডি অভিযান করেছিল। আন্দামান ও নিকোবরের 300 কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলায় কলকাতা ও আন্দামান মিলিয়ে অন্তত 12টি জায়গায় একযোগে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই কেলেঙ্কারির মূল অভিযুক্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রাক্তন কংগ্রেস সাংসদ কুলদীপ রায় শর্মা। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, আন্দামানের একটি সমবায় ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা তুলে আত্মসাৎ করতে একাধিক ভুয়ো সংস্থা তৈরি করেছিলেন তিনি। এই মামলার সূত্র ধরে কলকাতার পার্ক সার্কাল এলাকায় অভিযুক্তের বাড়ি অফিসে হানা দেয় ইডি। হাই নিউজ নেটওয়ার্ক। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড় মুভ। বুধবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী এবং তার কন্যা অঙ্কিতা অধিকারী। এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় ফের বড় মুভ। বুধবার দুপুরে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী এবং তার কন্যা অঙ্কিতা অধিকারী। সম্প্রতি নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগ মামলায় চূড়ান্ত চার্জশিট দিয়েছে সিবিআই। এর আগে গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় জমা পড়েছে চার্জশিট। সব মিলিয়ে 75 জনকে আদালতে তলব করা হয়েছে। সেই আবহেই আত্মসমর্পণ পরেশ অঙ্কিতাদের। উল্লেখ্য, এসএসসির প্রকাশিত দাগি অযোগ্য তালিকায় 104 নম্বরে নাম রয়েছে প্রাক্তন মন্ত্রীর কন্যা। বেআইনি নিয়োগের অভিযোগে 2022 সালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি হারান অঙ্কিতা। তার কাছ থেকে ফেরত নেওয়া হয় প্রায় 15 লক্ষ টাকা বেতন। শেষ পর্যন্ত সেই চাকরি গিয়েছে অনামিকা রায়ের হাতেও, যিনি পরে 26,000 চাকরি বাতিলের খাড়ায় বিদ্ধ হন। অন্যদিকে পার্থ সহ একাধিক অভিযুক্ত জামিন চাইলে তার তীব্র বিরোধিতা করেছে সিবিআই। তদন্তকারী সংস্থার দাবি, প্রতিটি মামলার চরিত্র আলাদা। নিয়োগ দুর্নীতি সমাজে গভীর প্রভাব ফেলেছে, তাই জামিন মঞ্জুর হলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে। প্রসঙ্গত 2022 সালে তদন্ত শুরুর পর 51 দিনের মাথায় প্রথম চার্জশিট দিয়েছিল সিবিআই। সেখানে নাম ছিল পার্থ চট্টোপাধ্যায়, সমরজিৎ আচার্য, শান্তিপ্রসাদ সিনহা, সৌমিত্র সরকার সহ একাধিক বড় কর্মকর্তা। সম্প্রতি জমা পড়া শেষ চার্জশিটে নতুন নাম না থাকলেও রয়েছে কণ্ঠস্বর নমুনার মতো একাধিক নতুন প্রমাণ। চাপানোতরের এই আবহেই আলিপুর আদালতের দিকে এখন তাকিয়ে শিক্ষা দপ্তরের নিয়োগ দুর্নীতি মামলার অভিযুক্তরা। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি যাত্রী পরিষেবা উন্নত করতে বাড়ানো হয় মেট্রো পরিষেবা, কিন্তু তাতে যত লাভ হচ্ছে তার থেকেও বেশি সমস্যায় পড়ছেন যাত্রীরা। প্রচন্ড ভিড়ের চাপে দম বন্ধ হওয়ার জোগাড় মেট্রোর ব্লু লাইনে। তারপরেই বড় সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের, কমিয়ে দেওয়া হলো 22টি পরিষেবা। এয়ারপোর্ট থেকে সরাসরি শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যাওয়া যাবে না। কবি সুভাষ মেট্রো স্টেশনে বিপর্যয়, কার্যত মাথায় একটা গোটা আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয় যাত্রীদের। এই সমস্যা কাটতে না কাটতেই রিভার্সাল পয়েন্ট বা আপলাইন থেকে ডাউনলাইন রেক বদলের যে পয়েন্ট, সেখানে সমস্যা দেখা দিতে শুরু করে, যার জেরে নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছিল যাত্রীদের। কখনো একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ছে, কখনো আবার ধীর গতিতে চলছে ট্রেন। এমনকি যাত্রী চাপ সামলাতে না পেরে দেখা দিচ্ছে বিভ্রাট। এই অবস্থায় কলকাতা মেট্রো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। 1. কলকাতা বিমানবন্দর থেকে নোয়াপাড়া হয়ে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা জারি রেখেছিল মেট্রো কর্তৃপক্ষ। সেই পরিষেবা আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর এবং কলকাতা বিমানবন্দর থেকে নোয়াপাড়ার মধ্যেই বর্তমানে মেট্রো পরিষেবা চলাচল করবে। উত্তর দক্ষিণ করিডর বা ব্লু লাইনে মেট্রো পরিষেবা নিতে হলে নোয়াপাড়া নেমে মেট্রো ধরতে হবে। 2. ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা 284 থেকে কমিয়ে 262 করা হয়েছে। অর্থাৎ যাত্রী চাপ এবং বিভ্রাট নিয়ন্ত্রণ না করতে পেরে পরিষেবা কমিয়ে দেওয়া হয়েছে। 3. নিত্যদিন টালিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবায় বিভ্রাট দেখা দিচ্ছে, বিশেষ করে রিভার্সাল পয়েন্টে।
আর সেই কারণে এবার থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনে 3টি রেক এবং নোয়াপাড়া মেট্রো স্টেশনে 3টি রেক অতিরিক্ত রাখা থাকবে। 4, যদি শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো রিভার্সাল পয়েন্টের সমস্যার জন্য ডাউন লাইন থেকে আপ লাইনে ঘোরাতে সমস্যা হয়, তাহলে ওই 3টি রেক মানে উত্তম কুমার থেকে বের করে যাত্রী পরিষেবার জন্য ব্যবহার করা হবে। একইভাবে নোয়াপাড়ার দিকে সমস্যা দেখা দিলে সেখানে রাখা অতিরিক্ত 3টি রেক যাত্রী পরিষেবার কাজে ব্যবহার করা হবে। 5, তবে সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে টালিগঞ্জ নিয়ে। কবি সুভাষ মেট্রো স্টেশন চালু হওয়ার পর সেখানকার কার্ডশেড ব্যবহার হতো, কিন্তু বিপর্যয়ের পর একাধিক সমস্যা দেখা দিচ্ছে মেট্রো পরিষেবায়। তাই এবার পুনরায় টালিগঞ্জ স্টেশনে কার্ডশেড চালু করার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। বেশ কিছু মেট্রো সহ কার্ডশেডে রাখা হবে। কবি সুভাষ মেট্রো স্টেশনের কার্ডশেড পর্যন্ত রেক নিয়ে যাওয়া যাবে না। 6, সকালের দিকে মেট্রো পরিষেবা যাতে মসৃণ থাকে তার জন্য একাধিক যান্ত্রিক এবং প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। 7, যাত্রী পরিষেবা মসৃণ রাখতে পুরনো লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে যাত্রী পরিষেবা সমস্যার মুখে পড়লেও বিভ্রাট নিয়ন্ত্রণে আনতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।